আসসালামু আলাইকুম। এতদিন আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও বানাইতে দেখলেও এখন আসলে আমাকে একটু দেখবা প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলতে। কারণ তোমাদের সাইড থেকে অনেক রিকোয়েস্ট ছিল যে ভর্তি পরীক্ষা সিজনের শেষের দিকে যদি ভাইয়া আমাদের অনেকের ইচ্ছা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে পড়ার, তো সেক্ষেত্রে আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কি কি আসে, কি কি জানা উচিত, এগুলো অনেকগুলা ফ্যাক্টর আসলে আমাদেরকে একসাথে করে একটা ভিডিও দিলে ভালো হয়। সো আমরা অলরেডি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিডিওটা দেখছি। আমি ভিডিওগুলো একটু লেংদি করে বানাচ্ছি, একটু গল্প করে বানাচ্ছি, কারণ বাংলাদেশের আপামর জনতা মেজরিটি স্টুডেন্টরা, বিশেষ করে যারা একমাত্র প্রিভিলেজড ফ্যামিলি বাদে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির অনেক সন্তানেরা এই বিশ্ববিদ্যালয়গুলো সম্বন্ধে অনেক কিছু জানেও না, প্রিপারেশন সম্বন্ধে অ্যাটলিস্ট। তো সেক্ষেত্রে সেটা নিয়ে আসলে আমরা আজকের এই ভিডিওতে একটা মোটামুটি বিস্তারিত কথা বলবো যে কী আসে কী না আসে, কীভাবে পড়বা, কী কী ফ্যাক্টর মাথায় রাখা উচিত, এভরিথিং আর কি। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি। সো নর্থ সাউথ ইউনিভার্সিটির এই ক্যাম্পাসের ছবিটা আমরা দেখছি, নতুন যে ক্যাম্পাসটা খুবই সুন্দর, এসি আছে, এসকেলেটর আছে, এভরিথিং আর কি, খুবই জোস একটা ক্যাম্পাস আর কি বলা যায়। প্রচণ্ড পশ একটা ক্যাম্পাস, এই কারণ শুধুমাত্র ক্যাম্পাসের জন্য যে মানুষজন ব্রাকে পড়তে যায়, নর্থ সাউথ না সরি মানে ব্রাক বলতে হবে, সো ব্রাক ইউনিভার্সিটি তো পড়তে যায় এমন কিছু না। ব্রাকের ফ্যাকাল্টিরাও অনেক ভালো, ফ্যাকাল্টি বলতে টিচার, এটা একটা নতুন ওয়ার্ড শিখে রাখো। ব্রাকের ফ্যাকাল্টিরাও অনেক ভালো, স্টুডেন্ট যারা যাচ্ছে রিসেন্টলি ব্রাকে তারাও যথেষ্ট ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে অনেকে ছাড়ে দিয়ে চলে যাচ্ছে ওখানে, বা অনেকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চান্স পাইতে পারতো যদি তারা অ্যাটেন্ড করতো, তারা ওটা না করে ব্রাকে চলে যাচ্ছে। সো এখানে এমন কোনো কিছুই নাই যে এটাকে আসলে আমি একদম টিপিক্যাল একটা প্রাইভেটের মতো ট্রিট করবো যে না প্রাইভেট না। এখানে যথেষ্ট মেধাবী মানুষজন পড়াশোনা করতেছে, যথেষ্ট মেধাবী ফ্যাকাল্টিরা আছে। তুমি যদি এটা র্যাঙ্কিং দেখো, তুমি যদি রিসার্চ ইন্ডেক্স দেখো, তুমি তাদের অ্যালামনাই দেখো, তুমি তাদের ফ্যাকাল্টি দেখো, এটা যদি অ্যাকচুয়ালি পাবলিক হইতো তাহলে একদম টপ ক্যালিবার একটা পাবলিক হইতো। আর যেহেতু পাবলিক না, সেহেতু প্রাইভেটের মধ্যেই মানুষের বলবো আমি নিঃসন্দেহে টপ 2টা প্রাইভেটের একটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার ব্রাক বিশ্ববিদ্যালয় অবশ্যই যদি তুমি প্রাইভেটে পড়তে চাও, আমি বলবো তুমি টপ নচ প্রাইভেটগুলোকে টার্গেট রাখবা। ঠিক আছে, এনএসইউ ব্রাক বা যা আছে টপ নচগুলোকে টার্গেট রাখবা, ওগুলাতে যদি না হয় দেন ওকে। আচ্ছা, এখন আসো, সেটা হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে কম্পিটিটিভ ভর্তি পরীক্ষা কিন্তু কাইন্ড অফ বলা যায় ব্রাকেই হয়। ঠিক আছে, কিন্তু এই যে শুধুমাত্র যে আমি ভর্তি পরীক্ষা দিতে গেলাম বা শুধুমাত্র আমি চান্স পাওয়া নিয়েই পাগল হয়ে আছি, আমার কাজ হলো তোমাকে বাস্তবতাটা বলা। কারণ আমি আমার যারা অডিয়েন্স মেজরিটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, বাংলাদেশের মেজরিটি ফ্যামিলি যেটা, তো এখন এখানে বুঝতে হবে যে ব্রাকের কিন্তু আমাদেরকে কস্টটা সম্বন্ধে জানতে হবে বাবারা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এইখানে আমি এখন পর্যন্ত এই ভিডিও বানানোর টাইম পর্যন্ত যে খরচগুলো আছে সেগুলোর একটা মোটামুটি অ্যাপ্রক্স দিছি। সময় টু সময় এগুলা +-10% হয়, খুব একটা বেশি ফ্লাকচুয়েট করে না, কিন্তু +-10% হইতে পারে। এবং এখানে যে খরচগুলো দেওয়া আছে তোমরা একটু দেখতে পাচ্ছ আশা করি, এটা কিন্তু শুধুমাত্র টিউশন ফি, বানান ঠিক আছে কিনা জানি না, এটা কিন্তু শুধুমাত্র টিউশন ফি, মানে অনলি টিউশন ফি। অর্থাৎ তুমি যদি কোনো এক্সট্রা কোর্স না নাও, অ্যাটেন্ডেন্সের ঝামেলা না থাকে, তুমি যদি প্রত্যেকটা পরীক্ষা বাই ডিফল্ট পাস করো, তাহলে এটা তুমি পাবা। আর এখানে আরেকটা ফ্যাক্টর আছে, স্কলারশিপ ব্যাপারটা থাকে। সো স্কলারশিপ আসলে সবাই পায় না, সো এইটা ধরে নিয়ে মাথায় ধরে নিয়ে আগাইতে হবে। আমি খরচ নিয়ে অলওয়েজ কেন বলি, কারণ এখানে একটা বড় শতাংশ স্টুডেন্টকে আমি চিনি পার্সোনালি, অনেক কষ্ট করে প্রাইভেটে চলে গেল ভালো ভালো পাবলিক ছাড়ে দিয়ে, কিন্তু সে আসলে তার কামাই ক্ষমতা বা তার ফ্যামিলির আর্থিক সক্ষমতা এগুলো কোনো কিছুই কাউন্টে নেয় না, ভর্তি হয়ে গেছে। কিন্তু অ্যাট সাম পয়েন্ট 2-3টা সেমিস্টার যাওয়ার পরে সে আর খরচটা টানতে পারতেছে না। তো এই সিচুয়েশন যাতে তোমার না হয়, কারণ 2-3 বছর পরে যদি ড্রপ আউটই হও, তাহলে তো এটা তো আসলে ভালো কিছু হইলো না, এটা তো আসলে আগের টাকাটাও পুরোটা লস গেল। সো ইফ ইউ গো অল দ্য ওয়ে। এখন এখানে তোমরা মোটামুটি নাম্বারসগুলো দেখতেই পাচ্ছ, অ্যাভারেজে সবই 12-র উপরের নাম্বার দেখতে পাচ্ছ, 12-র উপরে, মানে টিউশন ফি স্টার্টই হয়েছে 12-র উপরে থেকে। তাও আমি টপ ক্যালিবার যেগুলা সাবজেক্ট নর্মালি বাঙালি পড়তে চাই, বিবিএ হলো 12,30,300, সিএসি হলো 12,75,300, ঠিক আছে। আর কি ট্রিপলি বা ইসিই হলো 12,75,300 টাকা। এই তো এই তিনটার দিকেই বাঙালি বেশি টার্গেট রাখে। আর আরেকটা হইল গিয়া কিছু মানুষজন একটু যদি কম পড়াশোনা করতে চায় তাহলে 11,30,000 টাকা। সো ইট ইজ অন অ্যান অ্যাভারেজ যদি আমাকে বাজেট রাখতে হয়। অনেক ক্ষেত্রে দেখো ফার্মেসি সব জায়গাতেই কস্টলি, 15 লাখ, আর্কিটেকচার এখানে দেখো 20 লাখ টাকা। ঠিক আছে, সো তুমি যেই ডিপার্টমেন্টেই আসবা
সেখানকার খরচ নিয়ে আসবে। বাট যেগুলো আসলে কোয়াইট কমন সাবজেক্ট, যেগুলোতে আমরা আসলে মেজরিটি মানুষজনই টার্গেট করি, সেগুলোর খরচ অ্যাটলিস্ট ব্রাকের ক্ষেত্রে আমাকে 13 lakhs প্লাস প্ল্যান রাখতে হবে ফর 4 ইয়ার্স। এই জায়গাটাতেই বাঙালি প্রথম ভুলটা করে, যে ও ভাবছে যে 13 লাখ টাকা, আরে 13 লাখ তাহলে 4 লাখ টাকা করে প্রায় বা 3 লাখ টাকা করে বড় বছরে আসতেছে, 3.5 হইলেই হয়ে যাচ্ছে। তো 3.5 লাখ টাকা মাসে কত আসতেছে, এই তো 30,000 টাকা হইলে কোনো ব্যাপার, পাস তো করেই যাব। কিন্তু ও প্রথম ভুলটা করে যে একটা কস্ট এখানে নেয় না, সেটা হলো লিভিং কস্ট। বাবারা, লিভিং কস্ট এটা মোটামুটি বাড্ডার ওদিকে ক্যাম্পাসটা আমাদের, হ্যাঁ। সো এই যে ক্যাম্পাস, এটার আশপাশে থাকতে হয়, ওখানের একটা লিভিং কস্ট আছে, বাসা ভাড়া আছে, যাতায়াত খরচ আছে, খাওয়ার খরচ আছে, অনেকগুলা খরচ আছে। তা ধরে নিলাম যে তুমি খুব ফ্রুগালি থাকবা ঢাকায়, যে একদম মানে মিনিমাম, যা না হইলেই নয়, তাও তোমার মান্থলি 15K to 20K বাজেট রাখতে হবে এটার জন্য। এটাকে 48 মাস মানে 4 ইয়ার ধরে গুণ দাও, এটাও অ্যারাউন্ড ওই টিউশন ফির কাছাকাছি একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে। সো দুটা মিলায় অ্যাভারেজে আমাকে 20 থেকে 25 lakhs বাজেট রাখতে হবে ফর 4 ইয়ার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এটা বুঝতে হবে। আকবারায় এসে ভর্তি হইলাম, পরবর্তীতে ঢাকায় পেইন খাইতে 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 একটা মানবেতর জীবনযাপন করলাম, এটা ভার্সিটি লাইফ হইতে পারে না। আমি ব্রাককে কখনো ছোট করতেছি না, দ্য অ্যামাউন্ট অফ সার্ভিস দে প্রোভাইড, এইটা ওই হিসাবে ফিটা অনেক কম। এই সার্ভিস বিদেশি ইউনিভার্সিটিগুলোতে কয়েক কোটি টাকা নেয়, কিন্তু তোমাকেও তোমার আর্থিক সক্ষমতা অনুযায়ী এখানে আসতে হবে। আগে আসে ধুম করে ঢুকে গেলাম, এখন টানতে পারতেছি না, এটাতে উল্টা আমার জীবন থেকে 1-2 বছর মাইনাস হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদেরকে এখানে লিভিং কস্টটা ইনক্লুড করতে হইলো, আমাদের এগুলো টিউশন ফিগুলো ইনক্লুড করতে হইলো। আরেকটা বড় ব্যাপার মানতে হবে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে, সেটা হলো টিউশন ফির ব্যাপারটাও ভেরিয়েবল। তুমি যদি এক্সট্রা কোর্স নাও খরচ দিতে হবে। স্কলারশিপ পাইলে যে স্কলারশিপ তুমি 4 বছর রাখতে পারবে এমন না। স্কলারশিপ দিলে বেশ কিছু শর্ত থাকে, যে এই স্কলারশিপটা মেনটেন করার জন্য তোমার ভার্সিটির উপস্থিতি, তোমার অ্যাটেন্ডেন্স, তোমার এক্সাম পারফরমেন্স, তোমার সিজিপিএ, এগুলো যদি একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত থাকে, তাহলে তুমি স্কলারশিপটা কন্টিনিউ করতে পারবা। ঠিক আছে? তো এই জন্য ওই হিসাবটা মাথায় রেখে এখানে আসিও। আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না, আমি তোমাকে সব কিছু বলতেছি যাতে তুমি আসে না জানে কট্টা না খাও। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ব্রাক ইউনিভার্সিটির ক্ষেত্রে, সেটা হলো এখানে একটা আমাদের টার্ক নামের জিনিস আছে, যেটা নিয়ে অনেক ইন্টারেস্ট। বেসিক্যালি কিছুই না বাবা, এটা হলো যে একটা কি বলবো, একটা সেমিস্টার পড়াশোনা, একটা কয়েকটা মাসের একটা পড়াশোনা, একটা পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়া হবে, যে ক্যাম্পাস থেকে তুমি আর বের হইতে পারবে না। অর্থাৎ এটা একটা মানে কি বলবো, হোস্টেলে থাকে পড়াশোনা করার মতো। ঠিক আছে? যেমন ধরো যে বুয়েট যদি কালকে বলে যে না, আগামী 6 মাসের একটা পড়াশোনা হবে, তোমরা বুয়েট ক্যাম্পাসেই থাকে পড়াশোনা করতে হবে, ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না, ক্যাম্পাসের ভিতরেই যাওয়া হবে। তো এইটাই হলো টার্ক। এখানে আর কিছুই ওরকম না। হ্যাঁ, এখানে ব্রাক নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, রিসেন্ট ইয়ার্সে বেশ কিছু কন্ট্রোভার্সি যেমন হয়েছে, ঠিক তেমনই ব্রাক নিয়ে আবার পজিটিভ থিংসও আছে। সো আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট যেতে চাই, আমাকে সব কিছু মাথায় রাখেই যেতে হবে, এই আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আমার আসলে কাজ তোমার ব্রাকের এনভায়রনমেন্ট কেমন বা কি আছে না আছে এইসব নিয়ে না, আমার কাজ হলো তোমাকে প্রিপারেশন নিয়ে আসলে একটা বেসিক ধারণা দেওয়া। এখন দেখো, ব্রাকের অ্যাডমিশন যে এক্সামটা, এটা বাকিদের চেয়ে একটু ডিফারেন্ট, প্রিপারেশন প্ল্যানটা একটু ডিফারেন্টলি সাজাতে হয়। যেমন আমরা দেখি আসলে কি কি আসে। প্রথম যেটা, সেটা হলো আমাদের ইংলিশের বেসিক এমসিকিউ আসে। ইংলিশের বেসিক এমসিকিউ কি ভাই? এই যে তোমরা এইচএসসি লেভেলে বা অ্যাডমিশনের ইংলিশ এমসিকিউ কোশ্চেন দেখছো না, ওই কোশ্চেনগুলাই, যে ইংলিশ গ্রামাটিক্যাল আইটেমস বা ভোকাবুলারি বা এরকমগুলা থেকে তোমাকে একটা কোশ্চেন দিবে, 4টা অপশন দিবে, তারপরে তোমাকে একটা সিন কম্প্রিহেনশন দিবে, দিয়ে বলবো ওখান থেকে অ্যান্সার করো এমসিকিউ। ঠিক আছে? এই তোমরা এইচএসসিতে যেগুলো করছিলে না, ওইটাই। আচ্ছা, এর পরবর্তীতে ইংলিশের পিওর গ্রামাটিক্যাল, আবার এইটা আগে এমসিকিউ, পিওর গ্রামাটিক্যাল আর এমসিকিউ। ওখানে হয়তো বা অনেক কিছু ডিফারেন্টলি থাকতে পারে, প্র্যাকটিস থাকতে পারে, বাট এখানকার যে 5টা থাকবে, এটাকে পিওরলি ফ্রম গ্রামার আসবে, মানে একদম গ্রামাটিক্যাল আইটেম থেকে আসবে, অন্য কোনো আইটেম থেকে না। এখন আমি চাইলে এই দুইটাকে একই ধরতে পারি, অর্থাৎ এখানে যে 15টা এমসিকিউ, এগুলো বেসিক্যালি ফ্রম হোয়ার, ফ্রম ইংলিশ। এখন দেখো, ব্রাকের যেটা সবচেয়ে বড় নিয়ামক, যেটা চান্স পাওয়ার ক্ষেত্রে নিয়ামক, যেটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে নিয়ামক, সেটা হলো তোমার যে একটা এসে লিখতে হয়, এসে। হ্যাঁ, এই এসেটা কি? এটা কাইন্ড অফ কম্পোজিশনের মতো। একটা তোমাকে সার্টেন একটা বা দুটা টপিক দিবে, দিয়ে বলবে যে কোনো একটা লেখো, বা একটা টপিক দিয়ে বলবে এটার উপরে একটা এসে লেখো। সো তোমরা এইচএসসি লাইফে কম্পোজিশন লিখছিলে না?
যে ইন্ট্রোডাকশন, তারপরে প্রত্যেকটা পয়েন্টের নাম তো লেখা যায় না, প্যারা করে করে আমরা লিখি, তারপর কনক্লুশন দিয়ে শেষ করে দিই। সেইখানে এই এসেটা লিখতে হবে। এইটাই হলো সবচেয়ে বড় নিয়ামক। এই জায়গায় তুমি প্রথম কটটা খাওয়া, এই জায়গাটাতেই আমরা ভুল করি, কারণ আমরা আজীবন ওই দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস এই জিনিসই লিখে আসছি। পপুলেশন প্রবলেম ইজ এ হিউজ প্রবলেম ইন বাংলাদেশ, ট্রাফিক জ্যাম ইজ এ হিউজ প্রবলেম ইন বাংলাদেশ। কেউ আমরা কখনো ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ একটা জিনিসের উপর প্রপারলি অনেক কিছু লেখা যায়, রিসেন্ট ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, সাইন্টিফিক ইনফরমেশন, এগুলা অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু প্যারাগ্রাফের বাইরে যাও ডিফারেন্টলি লেখা যায়। এই কাজটা আমরা কখনো করি না। সো যদি নর্থ সাউথ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, যদি তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাও, তাহলে তোমার টার্গেট রাখা উচিত যে যদি বাকিদের থেকে ডিফারেন্সিয়েট তোমাকে করা যায়, এই জায়গাটাতে করতে হবে। সো এই যে কম্পোজিশন লেখার উপর তুমি যত টাইম দিবা, যত প্র্যাকটিস করবা, যত ক্লাস করবা, দ্যাট অল উইল বি ওয়ার্থ ইট। আচ্ছা, এরপরে আসো, সেটা হলো জেনারেল ম্যাথের 20টা এমসিকিউ থাকবে। এই যে দ্য ওয়ার্ড হিয়ার ইজ জেনারেল ম্যাথ, এটা কোন কোথাকার ম্যাথ? এটা 9-10-এর যে একটা ম্যাথ বই ছিল না, 9-10-এর জেনারেল ম্যাথ বই, কুয়ার ম্যাথ, চৌবাচ্চার ম্যাথ, কার্ডের ম্যাথ, ধারার ম্যাথ, তারপরে হইল গিয়া মুনাফার ম্যাথ, শতকরার ম্যাথ, ঐকিক নিয়মের ম্যাথ, ওই টাইপের মালপাতি দিবে, কিন্তু পুরাপুরি ইংলিশে। হ্যাঁ, পুরা কোশ্চেনই কিন্তু ইংলিশে, এবং এখানে কিন্তু কোনো মাইনাস মার্কিং আল্লাহর রহমতে নাই, বাঁচা গেছে। এখন দেখো, সেটা হলো এইগুলা হলো আমাদের যে লাল করাগুলা, এগুলো হলো ম্যান্ডেটরি। কি এগুলা? ম্যান্ডেটরি, অর্থাৎ তুমি যেই ডিপার্টমেন্টেই পরীক্ষা দিতে যাবা, হ্যাঁ, সেই ডিপার্টমেন্টের জন্য এটা তোমার লাগবে। এখন এর বাইরে আরও আমাদের 3টা সাবজেক্ট আছে, যেমন হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স, 5-5, 2টা করে 5-5 এমসিকিউ মিলে 10টা এমসিকিউ থাকে। এই হায়ার ম্যাথের ফিজিক্স কিছুই না, এটা তোমাদের এইচএসসির হায়ার ম্যাথ আর এইচএসসির ফিজিক্সের বই থেকে কোশ্চেন হবে। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এটাও 10 থাকে, এটাও আমাদের এইচএসসি লেভেলের বই থেকে হবে। আর আর্কিটেকচারে যারা পরীক্ষা দিবা, তাদের তো অ্যাজ অলওয়েজ আমাদের একটা আর্কিটেকচার ড্রয়িং এক্সাম দিতে হয়, কিছু জিনিসপাতি বলবে, এগুলা আর্ট করে দিতে হবে। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, সেটা হলো এই যে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এগুলা সবাইকে দাগাইতে হবে না। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাকে একটু আগের স্লাইডটাতে ব্যাক যায় দেখাইতে চাই। ধরো উদাহরণস্বরূপ তুমি টার্গেট করলা যে তুমি সিএসসি ইস্ট্রিপলি পড়তে চাবা, অবশ্যই তোমাকে কেমিস্ট্রি বায়োলজি দেখাইতে হবে না, তুমি দেখাবা ইংলিশ, জেনারেল ম্যাথ, সেটার সাথে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স। আবার ধরে নাও তুমি পড়বা ফার্মেসি, তো ফার্মেসিতে অবশ্যই নিঃসন্দেহে তোমাকে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স দেখাইতে হবে না, তোমাকে দেখাইতে হবে ইংলিশ, জেনারেল ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি বায়োলজি। সো ডিপেন্ডিং অন দ্য সাবজেক্টস তোমার ভর্তি পরীক্ষার টাইমটা আপ ডাউন হবে। ডিপেন্ডিং অন ইউর ডিপার্টমেন্ট তোমার ভর্তি পরীক্ষায় তুমি কি কি অ্যান্সার তোমাকে ম্যান্ডেটরিলি দাগাইতে হবে সেটা নির্ধারিত হবে। এখন আসলে আমরা চলো কথা বলি এই জিনিসগুলার প্রিপারেশন নিয়ে। দেখো তোমাকে এই জায়গায় দেখাই, সেটা হলো যেটা এই যে ইংলিশ এমসিকিউ, পিওর গ্রামাটিক্যাল এমসিকিউ, এই জিনিসগুলোর জন্য যে কোনো ইংলিশ গাইড, এনি ইংলিশ গাইড, এই অ্যাডমিশন লেভেলের যে ধরো তুমি বিচিত্রা কিনছিলা, অ্যাপিক্স কিনছিলা, কম্পিটিটিভ ইংলিশ কিনছিলে, যে কোনো একটা, ওখান থেকে ইংলিশ এমসিকিউগুলো প্র্যাকটিস করো। এবং এগুলোর জন্য কখনো রুল পড়ার দরকার নেই, জাস্ট যে কোনো একটা জায়গা থেকে পড়লে হইলো। সিন কম্প্রিহেনশন তুমি তোমার এইচএসসির টেস্ট পেপার মেডিজি থেকে প্র্যাকটিস করো, ওটার মতো করেই দিবে, তুমি তো জানো না যে কোন প্যাসেজ দিবে, সো প্র্যাকটিস ওখান থেকে করতে হবে। এসে এইটা প্রতিদিন যেটা করতে পারো, লেখার প্র্যাকটিস করো, এটার জন্য অ্যাকচুয়ালি ক্লাস লাগবে, কারণ তোমাদের রাইটিংটা খুব খারাপ। এই রাইটিংটা কীভাবে ঠিক করা যায় এটা একজন টিচার বলে দেয় আর কি। জেনারেল ম্যাথ এটার জন্য কি আসলে ভাইয়া এই যে সিলেবাসটার সাথে তো ভাইয়া আইএলটিএস, জিআরই, তারপরে ভাইয়া আইবিএ, বিবিএর প্রিপারেশনের মতো মিল পাচ্ছি ভাইয়া। জিনিস বুঝতে হবে বাবা, সেটা হলো যে এই যদি লেভেলের কোশ্চেন যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে দেয়, মানে 1% শিক্ষার্থী পাস মার্কও তুলতে পারবে না, নেট অ্যালোন চান্স পাওয়া। সো অবশ্যই এই 3টা স্ট্যান্ডার্ডের কোশ্চেন হচ্ছে না এখানে, কোনো দিনই হবে না। ওরা তো জানে কে পরীক্ষা দিতে আসতেছে, ব্রাকে তো অবশ্যই মানে আইবি এর পোলাপান তো আসলে আসতেছে না পরীক্ষা দিতে, 1-2টা আসলেও মেজরিটি তো স্বাভাবিক জনতা, তোমার আমার মতোই স্বাভাবিক মানুষ যাইতেছে, তাই না? আমরা তো কেউ আইবি এর জন্য আলাদা করে প্রিপারেশন নিয়ে নেই। সো এরকম কঠিন কোনো সোর্স ফাইল থেকে পড়বা না, তুমি চাইলে আইবি এর গাইড থেকে পড়তে পারো, অথবা 9-10-এর বই থেকে পড়তে পারো, বাট ডিপেন্ডস যে তুমি জাস্ট ইংলিশটা যাতে ধরতে পারো। কারণ তোমার যদি এইচএসসি ইংলিশের বেসিক্স থাকে, এটা ম্যাথ তুমি মোটামুটি পারবা, এটা জাস্ট টাইপগুলো জানতে হয় যে কোন কোন টাইপ থেকে কোশ্চেন হয়। আর
হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর জন্য আসলে মাত্র 10টা করে এমসিকিউ। কারো যদি ইংলিশে সায়েন্সের বেসিকটা ভালো থাকে সে পারবে, তোমার এইচএসসির বই পড়লেই ইনাফ। জাস্ট এই ইংলিশ মিনিংগুলা, হ্যাঁ, ইংলিশ যে আসলে কোশ্চেনটা ইংলিশে কি চাইছে এটা জানতে পারলেই ভালো। এখন এখানে ইংলিশের ক্ষেত্রে এই ইংলিশ পার্টটাতে আমি সাজেস্ট করবো যদি সময় থাকে ভোকাবুলারির জন্য কিছু হালকা পড়াশোনা করিও, তাহলে কোশ্চেন বুঝতে পারবা। আর এই যে সায়েন্সের যে ইংলিশগুলো আছে এখানে আসলে বেসিক্যালি তোমাকে কনভার্সনটা জানতে হবে যে কোন কোশ্চেনটাতে কী মিন করছে। তুমি কি বসে বসে ইংলিশ ভার্সনের বই পড়বা, তুমি কি আইইউটি কোশ্চেন ব্যাংক পড়বা? যেমন এই দুটোর জন্য সবচেয়ে বেস্ট সোর্স ফাইল হলো আইইউটি কোশ্চেন ব্যাংক। এখন আইইউটি কোশ্চেন ব্যাংক পড়তে গেলেও তো ঝোল বের হয়ে যাবে, এত তো সময় আর এনার্জি তোমার নাই। সো অবশ্যই আমি বলবো যে জাস্ট মিনিংগুলো বোঝার চেষ্টা করা, এমন কোনো সোর্স ফাইল থেকে পড়া যেটা একটু বেটার এবং সহজ। যেমন পার্সোনালি এটা হলো আমাদের লেখা একটা বই, ব্রাক ইউনিভার্সিটি মডেল টেস্ট। হ্যাঁ, এটা কোনো গাইড বই না, এটা একটা মডেল টেস্ট বই। বেশ কিছু সেট অফ মডেল কোশ্চেন্স এখানে আছে। আমরা যে স্ট্যান্ডার্ডটা এখানে বলছি এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলো আছে। সো তুমি যদি এই কোশ্চেনগুলোই সলভ করতে থাকো তাইলেই কিন্তু অনেকগুলো মিনিং তুমি ধরতে পারবা। যেগুলো জায়গায় আটকে যাবা চ্যাট জিপিটিতে দিয়ে বা গুগল সার্চ করে উপরে বাংলা মিনিংটা লিখে রাখবা, তাহলে দেখবে যে তুমি মিনিংগুলো বুঝতে পারতেছো। ঠিক আছে? এবং তোমরা যারা যারা আটকে যাচ্ছ তোমাদের দেখে কিন্তু ব্রাক ইউনিভার্সিটি নিয়ে অনেকে ধুমায় ব্যবসা শুরু করছে। তো আসলে আমরা বসে থাকবো কেন, আমরাও ব্যবসা করব নিঃসন্দেহে। তো আসলে আমরা বাকিদের চেয়ে বেটার একটু কেন হব, কারণ অন্য কেউ কিন্তু ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছে না। প্রাইভেট ইউনিভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছে তারা আসলে ওয়াকমে ক্লাস দেয়, ওয়ান টাইম ক্লাস দেয়। আমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকে যাবে। ধরো তুমি একবার তুমি স্প্রিংয়ে পরীক্ষা দিছো, ফলে পরীক্ষা দিছো, বা তারপরে তুমি হলো গিয়া সামারে পরীক্ষা দিবা, প্রতিবার তুমি এই ক্লাসগুলো দেখে ক্লাস করতে পারবা। প্রত্যেকের সাথে এক্সামও আছে। ঠিক আছে? তো এখানে আমাদের জেনারেল ম্যাথের ক্লাস থাকবে, হায়ার ম্যাথের ক্লাস থাকবে, আর্কিটেকচারের ক্লাস থাকবে, ইংলিশ ক্লাস থাকবে, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এসে রাইটিংয়ের উপর 3টা স্পেশাল ক্লাস থাকবে। সো এই টিচার প্যানেলও তারা সবাই ব্রাক এনএসইউ ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে আসছে। সো তারা এই ক্লাসগুলো তোমাদের নিবে ইনশাল্লাহ। পরীক্ষার হলে যা যা লাগে সেগুলো দিবে। এবং আমাদের ফিটা কিন্তু দেখবা বাকি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো হচ্ছে কম। সো যদি ভালো কিছু নিতে চাও ভালো জায়গা থেকে নাও, আমাদের বইটাও ওরকম। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি আমরা এখানে আরেকটা ব্যাপার আমাদেরকে জানতে হবে, সেটা হলো যে আমাদের কিন্তু ব্রাক ইউনিভার্সিটিতে, হ্যাঁ, ব্রাক ইউনিভার্সিটিতে 3বার ভর্তি পরীক্ষা হয়, 3টা হয়, 3 বছরে তারা 3বার ইনটেক করে। কি করে? ইনটেক। ঠিক আছে? তো সামার, এপ্রিল আর মে, সামার যে ইনটেক সেটা এপ্রিল ও মে মাসের মধ্যে, স্প্রিং ইজ অ্যাবাউট নভেম্বর ডিসেম্বর, ফল হলো জুলাই আগস্ট। সাধারণত আমাদের এখন জুনের দিকে এইচএসসি পরীক্ষা হয়, মোটামুটি নেক্সট ইয়ার মার্চের মধ্যে অ্যাডমিশন সিজনটা শেষ হয়ে যায়। সো তোমাদের প্রাইম টার্গেট হওয়া উচিত এপ্রিল মে সামারের মধ্যে ঢুকা। আর যারা এইচএসসি পরীক্ষার পরে বা আরেকটু লেটে ভর্তি হতে চাও তাদের জন্য স্প্রিংটা মোটামুটি ভালো। এছাড়াও তুমি ফলে ভর্তি হতে পারো, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এটা ট্রাই সেমিস্টার, অর্থাৎ তাদের প্রতি 4 মাসে একটা করে সেমিস্টার হয়। তো তুমি আসলে তোমার যখন বাজেট হবে, তোমার যখন প্রিপারেশন ইনাফ মনে হবে, দেন ইউ গো ফর ইট। এখন আসি আমরা কিছু এক্সট্রা টিপসে। ঠিক আছে? আচ্ছা, কই গেল, কোথায় চলে যাচ্ছি কেন, এই দিকে যাইতে হবে আমাকে, সরি। হ্যাঁ, এই জায়গায় ঠিক আছে। এইখানে এখন আমাদেরকে আসতে হবে কিছু হলো এক্সট্রা টিপসের ক্ষেত্রে। এক্সট্রা টিপস প্রথমত মনে রাখতে হবে যে এইটার জন্য যে আসলে 3-4 মাস প্রিপারেশন নিতে হবে এমন কিচ্ছু না। যেদিন থেকে ডিসাইড করলে যে তুমি ভর্তি পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষার আগের মোটামুটি টার্গেট করো 1 মান্থ তুমি টানে পড়াশোনা করবা। 1 মান্থ যে কোনো একটা কোর্স নিবা, যে কোনো একটা বই নিবা, নিয়ে ঠাডা পড়া। মনে রাখবা মেজরিটি স্টুডেন্ট যারা আসবে এখানে হুদাই ঘুরতে আসবে, হুদাই, পরীক্ষা নিয়ে কেউ সিরিয়াস না। সো যারা সিরিয়াস থাকবে ওই 10,000-এর মধ্যে 2,000 ওই 2,000-ই হবে। সো এখানে অবশ্যই সিরিয়াসনেস। এই চান্স পাওয়ার ক্ষেত্রে খুব বেশি মেধাবী হইতে হবে, খুব বেশি পরিশ্রম হইতে হবে এমন না, সিরিয়াসনেস। কারণ তুমি যাদের সাথে কম্পিট করতেছো মেজরিটি হইল খুব প্রিভিলেজড ফ্যামিলির, খুব আদরের সন্তান। অ্যাকচুয়ালি এরা আসলে লাইফ ওরকম খুব একটা ফেস করে না। যারা একটু ফেস করবা, যারা একটু সিরিয়াস হবা, তারাই ঢুকে যাবা। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে ইংলিশের ক্ষেত্রে আমি আবারও বলি, এমন কোনো ক্লাস বা এমন কোনো কিছু করার দরকার নেই যেখানে তোমাকে রুল বা গ্রামার আবার জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে। আবার ভোকাবুলারির জন্য বিশাল বড় কোনো হাদাম বই পড়বা না, অ্যাভয়েড বিগ বুকস। ঠিক আছে? এমন কোনো বড় বই পড়ার দরকার নাই। সায়েন্সের জন্য কখনো কোনো কঠিন কোনো কিছু পড়ার দরকার নাই, ওরকম কঠিন কিছুই আসবে না। যদি একটা জায়গায় টাইম দিতে চাও, ফোকাস অন দ্য এসে পার্ট। এইখানে 40 মার্ক। সো এখানে তোমাকে সর্বোচ্চ বেস্ট ওয়েতে লিখে দিতে হবে।
এটার উপরে পড়াশোনা করো, এটার উপর ভিডিও দেখো, এটা নিয়ে প্র্যাকটিস করো। ওভারঅল যদি এইভাবে মোটামুটি একটু সিরিয়াসনেসের সাথে একটা এক্সট্রা বই কিনে, একটা এক্সট্রা কোর্স কিনে যদি একটু পড়াশোনা করে এক্সামটা অ্যাটেন্ড করো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এখনও এটার কম্পিটিটিভনেস হ্যাঁ বাড়তেছে, বাট এটার কম্পিটিটিভনেস এখনও নিঃসন্দেহে আমাদের ঢাবি জাবি বা রাবি বা চবি যেগুলো আমরা আসলে ফেল হয়ে এইসব জায়গায় আসি, ওর কাছাকাছিও কম্পিটিটিভনেস এখনও যায় নাই। তার মানে আমি যদি একটু এদের চেয়ে একটু বেটারভাবে গেমটা খেলতে পারি, তাহলে আমি চান্স পেয়ে যাব। আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির কোর্স এবং ব্র্যাক ইউনিভার্সিটির বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।